আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। এই বইয়ের আজকের পর্বে যে অধ্যায়গুলো পাঠ করা হবে: কলকাতায় অবস্থিত প্রবাসী সরকার এবং মুক্তিযুদ্ধ, ক্যাপ্টেন জলিলকে ফাঁসানো, ৮ ও ৯ নং সেক্টরে যোগদান, অন্যান্য অভিজ্ঞতা, বিনা মেঘে বজ্রপাত, অধিনায়কদের মহাসম্মেলন। তো চলুন শুরু করা যাক। অধ্যায়: কলকাতায় অবস্থিত প্রবাসী সরকার এবং মুক্তিযুদ্ধ। ৫৮ নং বালিগঞ্জ, কলকাতা মুজিবনগর সরকারি পীঠস্থান। লোকাকীর্ণ ছোট্ট একটা জায়গা, প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষা করা ছিল অসম্ভব। বালিগঞ্জের বাড়িটা নেহায়েত ছোট, সবসময় অসংখ্য লোকজন ভিড় করে থাকে। নিরাপত্তা রক্ষা করা দুঃস্বকর, কথাটা অতি সত্য। সর্বক্ষণ অগণিত লোক মাছির মতো ভনভন করে ঘুরে বেড়াচ্ছে এক কামরা থেকে অন্য কামরায়। কেউ বা এমপি, কেউ বা জাদরিল আমলা, কেউ বা নেতাদের বিশেষ পরিচিত এবং আস্থাভাজন চামচা। এছাড়াও রয়েছে অসংখ্য নেতা, পাতি নেতার ভিড়। গায়ে মানে না সকলেই আপন মোড়ল, যার যার হাতে প্রত্যেকেই ৩.৫ হাত। গেটে প্রহরীরা কিছু জিজ্ঞেস করলেই লঙ্কা কাণ্ড বেঁধে যায়। সবাই যারা আসছেন তাদের ভাবসাব হচ্ছে, আমরা কি হনুরে? সবার পরিধানে নতুন নতুন কাপড় চোপড়, হাল ফ্যাশনের অন্ত নেই। দিব্যি হেলে দুলে ঘুরে বেড়াচ্ছেন। দেখা হলে দাঁত বের করে নিজের পরিচয় দিয়ে খাজুর আলাপ জমিয়ে তুলতে চেষ্টা করছেন। ঢালাওভাবে ভাত, গোশত আর ডাল রান্না হচ্ছে চিকেনে। যে আসছেন সেই খাচ্ছেন নির্দ্বিধায়। কেউ কাউকে কিছু বলছেন না। ভুরি ভোজনের পর বিভিন্ন ঘরে চেয়ারের উপর, বসার বেঞ্চে, এমনকি টেবিলের উপরেও শটান হয়ে শুয়ে পড়ে দিবানিদ্রা কিংবা রাত্রি যাপনের ব্যবস্থা করে নিতে এতটুকু দ্বিধাবোধ করছেন না এই সমস্ত ভিআইপি ব্যক্তিদের দল। প্রত্যেকের হাতে একটা করে নতুন ব্রিফকেস কিংবা ছোট অ্যাটাচি, কোনো কোনো নেতার কাঁধে ঝুলানো ব্যাগ। তারা যা কিছুই করছেন এই সমস্ত জিনিসগুলো থাকছে তাদের সাথেই। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবার সময়ও সেগুলো সাথে নিয়ে যাচ্ছে, যদি পরে আবার হারিয়ে যায়। ব্যাপার কি, এই সমস্ত ব্রিফকেস, অ্যাটাচি এবং ঝোলায় কি এমন দুর্লভ জিনিস রয়েছে ভেবেই পাচ্ছিলাম না। রহস্যটা মতি উদ্ঘাটন করলো কিছুদিন পর। মতি আমাকে জানালো, স্যার, সমস্ত জেলা এবং ডিভিশন থেকে মুক্তি ফৌজের সাথে বর্ডার ক্রস করে আসার সময় ব্যাংক ট্রাজেডিগুলো সব উজাড় করে নিয়ে এসেছেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। যার ভাগ্যে যতটুকু বলেছে সেগুলো রাখা আছে এই সমস্ত ব্রিফকেস, অ্যাটাচিতে এবং ঝোলায়। তাই এগুলোকে এভাবে হেফাজত করা হচ্ছে। আমি বললাম, বলো কি? সে বলল, বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন স্যার। অথবর কোনো একদিন ওই সমস্ত ব্রিফকেসওয়ালা লোকদের মধ্যে থেকে কোনো একজন মাথার নিচে ব্রিফকেসটা রেখে খাবার পর শোক নিদ্রা দিচ্ছিলেন। ঘুমের ঘরে ব্রিফকেসটা মাথার নিচ থেকে সরে গিয়েছিল। আশপাশে কাউকে না দেখে মতি সেটা চট করে তুলে নিয়ে খুলে ফেলল। ভদ্রলোকের ব্রিফকেসে তালা ছিল না। খুলতেই মতি ও আমার চোখ চরক গাছে উঠে গেল। এ কি! ধরে ধরে সাজানো পাকিস্তানি ৫০০ টাকার নোটের বান্ডিলে ব্রিফকেসটা বোঝাই হয়ে আছে। ব্রিফকেসটা নিয়ে আমরা চুপি সারে কেটে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ভদ্রলোক তার ব্রিফকেসের হদিস না পেয়ে সারা বাড়ি মাথায় তুলে হায় হায় করতে লাগলেন। আরদালিকে পাঠিয়ে ভদ্রলোককে ডেকে পাঠালাম। তিনি এলেন। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এত হইচই করছেন কেন? সে কাঁদো কাঁদো সরে বলল, আমার ব্রিফকেস চুরি হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ছিল তাতে? সে বলল, আমার কিছু কাপড় ও প্রয়োজনীয় জরুরি কিছু কাগজপত্র ছিল। টাকা পয়সা সম্পর্কে সবটাই গোপন করল ভদ্রলোক। ইতিমধ্যে নূর উঠে গিয়ে পাশের ঘরে কর্নেল ওসমানীকে সবকিছু খুলে বলছে। সব শুনে কর্নেল ওসমানী আমরা যে ঘরে বসেছিলাম সেখানে আসেন। তিনি ভদ্রলোককে অনেকভাবে জোর করেন। ভদ্রলোক টাকার কথা সম্পূর্ণ চেপে গিয়ে ঝোলাতে শুধু কিছু কাপড় ও জরুরি কাগজপত্র ছিল সে কথাই কর্নেল ওসমানীকে জানান। সব শুনে কর্নেল ওসমানী নূরকে আদেশ করেন ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দিতে। ইতিমধ্যেই ব্রিফকেস থেকে প্রায় ১২ লাখ টাকা আলাদা করে রেখে দেওয়া হয়েছিল। কাপড় চোপড় ও কিছু কাগজপত্র সহ ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দেওয়া হয়। তিনি তাড়াতাড়ি ব্রিফকেসটি খুলে দেখেন টাকা ছাড়া অন্য সবকিছু ঠিক আছে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু অবস্থা বেগতিক দেখে ব্রিফকেস বন্ধ করে নিয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে সুরসুর করে চলে গেল। এরপর থেকে সেই ভদ্রলোককে আর কখনো দেখিনি। পুরো ৯ মাস সংগ্রামকালে উদ্ধারকৃত টাকাটা প্রধানমন্ত্রীর তহবিলে জমা করে দেওয়া হয়। এই ঘটনার অবতারণা এখানে এই জন্য করলাম, তখন তথাকথিত মুজিবনগর সরকারের কার্যালয় দেখে বোঝা কষ্ট হতো যে একটি জাতীয় মুক্তি সংগ্রাম চলছে বাংলাদেশে, আর সে সংগ্রাম পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রবাসী বালিগঞ্জ। যে সমস্ত লোকজন তখন অকারণে বালিগঞ্জের বাড়িতে ভিড় করে সর্বদা ঘুরঘুর করতেন,
তাদের হাবভাব দেখে মনে হতো সবাই যেন বরযাত্রী হয়ে এসেছেন কোনো দূর দেশ থেকে। কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, নির্বিঘ্নে হেসে খেলে সময় কাটিয়ে আনন্দে আবার ফিরে যাবেন তারা। অধ্যায় ৮ নং এবং ৯ নং সেক্টরে যোগদান। স্বয়ং কর্নেল ওসমানী আমাকে নিয়ে গিয়েছিলেন ৮ নং এবং ৯ নং সেক্টরের অধিনায়কদের সাথে পরিচয় করে দিতে। থিয়েটার রোড থেকে কর্নেল ওসমানী একদিন আমাকে নিয়ে চললেন ৮ নং সেক্টর হেডকোয়ার্টার্স বনগাঁয়, সাথে নূরও ছিল। শহর থেকে প্রায় ৯০-৯৫ মাইল দূরে যশোর বর্ডারের গা ঘেঁষে বনগাঁ। ওখানে পৌঁছে কর্নেল ওসমানী আমাকে পরিচয় করিয়ে দিলেন ৮ নং সেক্টর কমান্ডার মেজর ওসমান এবং ৯ নং সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জলিলের সাথে। তাদের বিস্তারিত ব্রিফিং দিলেন তিনি। সেখানে পরিচয় হলো বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ, লেফটেন্যান্ট হালিম, ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন সালাউদ্দিন, পুলিশের এসডিও মাহবুব, এসসিএসপি কামাল সিদ্দিকী এবং তৌফিক এলাহি চৌধুরী এবং লেফটেন্যান্ট মাহবুবের সাথে। ওরা সবাই আমাকে সাদর অভিনন্দন জানালেন। দুপুরের খাওয়ার পর কর্নেল ওসমানী নূরকে নিয়ে ফিরে গেলেন। যাবার আগে জানিয়ে গেলেন শীঘ্রই তিনি সেক্টর কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স ডাকবেন কলকাতায়। সে কনফারেন্সে মুক্তিযুদ্ধের বর্তমান স্তর এবং ভবিষ্যৎ রণকৌশল ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করা হবে। থিয়েটার রোড ছেড়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে পৌঁছে ভীষণ ভালো লাগছিল। মতিও আমি চলে আসার পরপরই উত্তর পশ্চিম সীমান্তের সেক্টরগুলোর দায়িত্ব নিয়ে চলে যায়। শুরু হলো নতুন কর্মজীবন। খুলনা এবং যশোরের ছিন্নমূল ও বিক্ষিপ্ত অনেক ইপিআর, কিছু সংখ্যক নিয়মিত বাহিনীর সৈন্য, পুলিশ, আনসার, মুজাহিদদের নিয়ে মেজর ওসমানের অধীনে শুরু হয় প্রতিরোধ সংগ্রাম। তার সাথে যোগ দেয় স্থানীয় ছাত্র জনতা। নড়াইলের তরুণ এসডিও জনাব কামাল সিদ্দিকী, মেহেরপুরের এসডিও তৌফিক এলাহি চৌধুরী এবং মাগুরার এসডিও অলিউর রহমান প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। মেজর ওসমান তার অধীনস্থ সমস্ত নিয়মিত ও অনিয়মিত বাহিনীর সদস্যদের 7টি কোম্পানিতে বিভক্ত করে সীমান্তবর্তী এলাকায় তাদের নিয়োগ করেন। প্রথম কোম্পানি উত্তরে মহেশকুণ্ড বিও এলাকায় লেফটেন্যান্ট জাহাঙ্গীরের অধীনে। দ্বিতীয় কোম্পানি তার দক্ষিণে ইসাখালী বিওপি এলাকায়। কোম্পানির কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আজম চৌধুরী। তৃতীয় কোম্পানি আরও দক্ষিণে জীবননগর বিও এলাকায়, নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান। চতুর্থ কোম্পানি কাশিমপুর মুকুন্দপুর বয়রা এলাকায়, ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদার অধীনে। পঞ্চম কোম্পানি বেনাপুল কাস্টম চেকপোস্ট এলাকায়, লেফটেন্যান্ট আব্দুল হালিমের অধীনে। এই কোম্পানি পরবর্তী পর্যায়ে লেফটেন্যান্ট তৌফিক এলাহি চৌধুরী সিএসপির অধীনে দেওয়া হয়। ষষ্ঠ কোম্পানি আরও দক্ষিণে বক্সা কাকডাঙ্গা বেনাপুল থানার এলাকায়, ক্যাপ্টেন শফিকুল্লাহর অধীনে। সপ্তম কোম্পানি ভোমরা এলাকার গোজ ভাঙ্গায় ক্যাপ্টেন সালাউদ্দিনের অধীনে। মে মাসের শেষে ক্যাপ্টেন সালাউদ্দিনকে হেডকোয়ার্টার্সে গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেওয়ার জন্য চলে যেতে হয় মুজিবনগর তথা ৮ নং সেক্টর থিয়েটার রোডে। তখন ওই সেক্টরের দায়িত্ব দেওয়া হয় পুলিশের এসডিপিও মাহবুব উদ্দিনকে। মে মাসের প্রথম সপ্তাহে প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিন এমপি, ক্যাপ্টেন আব্দুল ওহাব এবং লেফটেন্যান্ট এনামুল হক ৮ নং সেক্টরে যোগদান করেন। ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিনকে সেক্টর হেডকোয়ার্টার্সে স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত করা হয়। যশোর ক্যান্টনমেন্ট থেকে পাক বাহিনীর দল ভেদ করে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ করতে করতে বর্ডার পেরিয়ে ৮ নং সেক্টরের যোদ্ধাদের সাথে যোগ দেন 1st বেঙ্গল রেজিমেন্টের অকুতোভয় সেনারা। বেনাপোল বর্ডার পর্যন্ত মাত্র 188 জন সৈনিককে জীবিত অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছিল হাফিজ। পুরো রেজিমেন্টের বাকি সবাই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। বেনাপোল পৌঁছে সেক্টর হেডকোয়ার্টার্সের কাছেই সে তার ক্যাম্প প্রতিষ্ঠা করেন। বনগাঁ বিওপির বিপরীতে মুক্ত এলাকায় বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার পবিত্র দায়িত্ব যথাযথ বীরত্ব ও সাহসিকতার সাথে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে 1st ইস্ট বেঙ্গল বীর জওয়ানরা শেষ দিন পর্যন্ত পালন করেছিলেন। ক্যাপ্টেন হাফিজ আমার বিশেষ বন্ধু বিধায় ওর সাথেই আমার থাকার বন্দোবস্ত করি। বরিশাল ও খুলনায় একইভাবে 25শে মার্চ রাতের পর থেকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার দায়িত্ব নেন ক্যাপ্টেন জলিল। তিনি ছিলেন আর্মড কোরের একজন সৈনিক এবং পরে মেধা বলে অফিসার হয়েছিলেন তিনি। পুলিশ বাহিনীর অস্ত্রাগার লুণ্ঠন করেই তিনি শুরু করলেন প্রতিরোধ সংগ্রাম। তার সাথে যোগ দেন লেফটেন্যান্ট মেহেদি, লেফটেন্যান্ট জিয়া এবং লেফটেন্যান্ট নাসির। এছাড়াও তার সাথে যোগ দিয়েছিলেন ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন শাহজাহান, ওমর, লেফটেন্যান্ট খুরশিদ প্রমুখ।
লেফটেন্যান্ট খুরশিদ তথাকথিত আগারতলা মামলার একজন আসামিও ছিলেন। এরপর এম.এ. বেগ নামে একজন যুবক এসে ৯ম সেক্টরে যোগ দেয়। তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন দক্ষ প্যারাশুট জাম্পার ও ফ্রগম্যান হিসাবে ট্রেনিংপ্রাপ্ত সৈনিক বিধায় পরে তাকে নৌবাহিনীতে শিপম্যান হিসাবে নিয়োগ করা হয়েছিল। ৯ নং সেক্টরকে গঠন করা হয় খুলনার কিছু অংশ, ফরিদপুরের কিছু অংশ এবং পুরো বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে। সেক্টর কমান্ডার নিযুক্ত হন ক্যাপ্টেন জলিল। স্বাধীনতা সংগ্রামের প্রথমার্ধে বরিশাল, পটুয়াখালীতে ক্যাপ্টেন মেহেদী, খুলনার সুন্দরবন এলাকায় লেফটেন্যান্ট জিয়া এবং সীমান্তবর্তী এলাকায় ক্যাপ্টেন হুদা যুদ্ধ পরিচালনা করেছিলেন। জুলাই মাসে ৯ নং সেক্টরকে পুনর্গঠিত করা হয়। বরিশাল জেলার দায়িত্ব দেওয়া হয় পাকিস্তান থেকে পালিয়ে আসা ক্যাপ্টেন শাহজাহান ওমরকে। পটুয়াখালীর দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন মেহেদীকে। সুন্দরবন ও খুলনার দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট জিয়াকে। পিরোজপুর বাগেরহাট এলাকা দেওয়া হয় সুবিদার তাজুল ইসলামকে। ক্যাপ্টেন হুদাকে দেওয়া হয় সীমান্তবর্তী এলাকায়। সেক্টর হেডকোয়ার্টার্স প্রথম স্থাপন করা হয় হাসনাবাদে, পরে সরিয়ে নেওয়া হয় টাকিতে। সেক্টর হেডকোয়ার্টার্সে থাকতেন ক্যাপ্টেন জলিল। অ্যাডজুটেন্ট এর দায়িত্ব নিয়োজিত ছিলেন ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ও মফিজ। তাদের সাথে স্টাফ অফিসার হিসেবে ছিল ক্যাপ্টেন আরিফিন। সেক্টরের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ছিল তকিপুর। ইনচার্জ ছিলেন সুবেদার গোলাম আজম। ৯ নং সেক্টরের নৌবাহিনীর দায়িত্বে ছিলেন চিফ পেটি অফিসার এম.ইউ. আলম। সুন্দরবনে লেফটেন্যান্ট জিয়ার অধীনে ছিলেন ফুল মিয়া ও মধু। প্রথম পর্যায়ে টাকি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এবং শামসেরনগরে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হলো। এরপর হিঙ্গলগঞ্জের ক্যাম্প উকসা পর্যন্ত বিস্তৃত করা হয়। এরপর বরিশাল, খুলনা অঞ্চলে ক্রমেই যুদ্ধ ছড়িয়ে পড়ছিল। অধ্যায়: ক্যাপ্টেন জলিলকে শাসানো হয়। সীমিত গোলাবারুদ ও অস্ত্র নিয়ে মোকাবেলা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল ক্যাপ্টেন জলিল এবং অন্যান্য অধিনায়কদের। প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদের প্রয়োজন দেখা দেয়। এপ্রিলের শেষ সপ্তাহে ক্যাপ্টেন জলিল কোনো সোর্স এর মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় বিএসএফের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। তাদের মাধ্যমে তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। ইস্টার্ন কমান্ডো হেডকোয়ার্টার্স তাকে কিছু হাতিয়ার ও গোলাবারুদ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো বরিশাল নিয়ে যাবার পথে পথিমধ্যে খান সেনাদের এক আচমকা অ্যাম্বুশে আক্রান্ত হয়ে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরে আসেন। প্রবাসী সরকার এবং কর্নেল ওসমানী তার এই ধরনের উদ্যোগে ক্ষেপে ওঠেন। বিশেষ করে কর্নেল ওসমানী তার প্রতি ভীষণভাবে রাগান্বিত হন এবং তাকে সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেন। কিন্তু অন্যান্য কমান্ডাররা এবং আমি ও নূর কোনো রকমে কর্নেল ওসমানীকে বোঝাতে সক্ষম হই যুদ্ধের সেই প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেন জলিলের মতো একজন বীর এবং জনপ্রিয় কমান্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হবে না। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে হতাশা সৃষ্টি হবে। আমাদের সবার আকুতি এবং অনুরোধে কর্নেল ওসমানী তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। কিন্তু ক্যাপ্টেন জলিলকে ওই ধরনের উদ্বেগ ও গাফলতির জন্য হুঁশিয়ার করে তাকে শাসিয়েছিলেন কড়াভাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রবাসী বাংলাদেশের অস্থায়ী সরকার এবং ভারতের কর্তৃপক্ষের একাংশ ওই সিদ্ধান্ত পরিবর্তনে নাখুশ হয়েছিলেন। অধ্যায়: অন্যান্য অভিজ্ঞতা। আমি সালাম জানাই ওই সমস্ত যুবকদের চেতনা এবং দেশপ্রেমকে যারা মুক্তিযোদ্ধা হিসাবে জাতির মেরুদণ্ড হয়ে উঠেছিল। ইতিমধ্যে ঝড়ের বেগে আমার কাজ এগিয়ে চলেছে। কৃষ্ণনগর থেকে তকিপুর সমস্ত সেক্টর আমি ঝটিকা সফর করে বেড়াচ্ছি। আমার মূল দায়িত্ব যুব শিবির ও শরণার্থী শিবির থেকে গেরিলাদের প্রস্তুত করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সাথে সাথে সেক্টর ট্রুপসদের প্রশিক্ষণ ও অপারেশনে সাব সেক্টর কমান্ডারদের সাহায্য করা। এরই ফাঁকে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে পুনর্গঠিত করার কাজেও ক্যাপ্টেন হাফিজকে সাহায্য করছিলাম যতটুকু সম্ভব। রাত দিন পরিশ্রম করে জুন মাসের মধ্যেই প্রায় 1010 গেরিলা প্রস্তুত করে ফেলেছিলাম। তাদেরকে 200 থেকে 500 এর একটি বেসে বিহারের চাকুলিয়া ট্রেনিং ক্যাম্পে 4 থেকে 6 সপ্তাহের ট্রেনিংয়ে পাঠানো হচ্ছিল। একই সাথে যুব শিবির এবং সাব সেক্টরগুলোতেও আমরা কয়েকটি ট্রেনিং ক্যাম্প প্রতিষ্ঠিত করেছিলাম। সেক্টরের নিয়মিত বাহিনীর অভিজ্ঞ সৈনিকরা গেরিলাদের হালকা অস্ত্র, গ্রেনেড, ডিমোলিশন, রেড, অ্যাম্বুশ, আনআর্মড কমব্যাট, ম্যাপ রিডিং, আরবান এবং জঙ্গল ওয়ারফেয়ার অবস্টেকেল প্রভৃতি বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন। লাইভ ফায়ারিং এর বন্দোবস্ত করা হয়েছিল টেম্পোরারি রেঞ্জ তৈরি করে। একই সাথে চলছিল মোটিভেশন ক্লাস। এখানে প্রস্তুতের কাজে নিয়োজিত থাকাকালে একটি অভিজ্ঞতার কথা উল্লেখ না করে পারছি না।
যুদ্ধকালে প্রায় 1 লাখের মতো মুক্তিযোদ্ধা ট্রেনিং নেয়, কিন্তু এর মধ্যে শতকরা 1 ভাগও শরণার্থী শিবিরের লোক ছিল না। শরণার্থী শিবিরের আশ্রয় গ্রহণকারী বেশিরভাগ লোকই ছিলেন হিন্দু। তাদের মধ্যে খুব কম লোকের মাঝেই ট্রেনিং গ্রহণ করে শত্রুর মোকাবেলা করার জন্য যুদ্ধে যাওয়ার আগ্রহ দেখা যেত। বাংলাদেশ থেকে পালিয়ে শরণার্থী শিবিরে যারা আশ্রয় নিয়েছিলেন তারা পরিবারের সব সদস্য নিয়েই সেখানে থাকত। জীবন বাঁচানোর জন্য দুবেলা দুমুঠো আহারের নিশ্চয়তাও শিবিরে তাদের ছিল। বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা করার মতো তাদের খুব বেশি কেউই ছিল না। শিবিরে তাদের জীবনের নিরাপত্তাও ছিল। তাদেরকে নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা কারা করছে, কিভাবে করছে, এই নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা ছিল না। মনে মনে হয়তোবা তারা চাইতো কষ্টের কাজটুকু যদি অন্য কেউ করে দিত, তারা একদিন ধীরে সুস্থে ফিরতে পারলেই হয়। শরণার্থী শিবিরের বাসিন্দাদের মধ্যে অনেকেরই আবার পশ্চিমবঙ্গে আত্মীয় স্বজন বিভিন্ন শহর গ্রামে পার্টিশনের সময় এসে স্থায়ী বসতি স্থাপন করছিল। মুক্তিযুদ্ধে যোগ দেবার চাপ এড়াতে বয়স্করা যুবকদের বর্ডার থেকে দূরে তাদের আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিত। ওরা সেখানে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন পেশা গ্রহণ করে জীবন চালাত। শরণার্থীদের মধ্যে এবং নিছক প্রাণের ভয়ে যারা দেশ ত্যাগ করেছিল তাদের মধ্যে সুবিধাবাদী মনোবৃত্তি লক্ষ্য করা গেছে। যুদ্ধে তাদের বিশেষ কোনো অবদান ছিল না, কিছু থাকলে তা ছিল পরিস্থিতি সাপেক্ষে, স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে নয়। অনেক ক্ষেত্রে শরণার্থী শিবিরগুলোতে খুঁজেও সমর্থবান লোক পেতাম না, পাওয়া যেত শুধু বুড়ো মানুষ ও শিশু মহিলাদের। এরই বিপরীতে অবস্থা ছিল যুব শিবিরগুলোতে। হাজার হাজার তরুণ, যুবক, ছাত্রছাত্রী, সমাজের অন্যান্য পেশাজীবী সমর্থ ছেলেদের ভিড়ে প্রতিটি যুব শিবিরে ভরে থাকত সবসময়। বাসস্থানের সংকলনের অভাবে অনেককে ফিরিয়েও দেওয়া হতো বাধ্য হয়ে। তারা তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের বাংলাদেশে ফেলে রেখে ছুটে আসত সমস্ত ঝুঁকি নিয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ট্রেনিং গ্রহণ করে হাতিয়ার নিয়ে বাংলাদেশে ফিরে গিয়ে খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা অতি কষ্টকর পরিবেশে যুব শিবিরে দিনের পর দিন আধপেট খেয়ে, অনেক ক্ষেত্রে অবগ্ধ থেকে উদগ্রীব হয়ে অপেক্ষা করত কবে তাদের প্রস্তুতি শেষ করে তাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হবে। শত কষ্টেও তাদের মনোবল ভেঙে পড়তে দেখিনি। প্রত্যেকের মধ্যে দেখেছি প্রতিশোধের স্পৃহা এবং দেশকে স্বাধীন করার অঙ্গীকার। আজ একটি কথা স্পষ্ট করে স্বীকার করছি, শরণার্থী শিবিরে পালিয়ে আশ্রয় গ্রহণ করে যারা নিরাপদ জীবনযাপন করেছিল তাদের তুলনায় হাজার রকমের ভয়ভীতি, অজানা আশঙ্কা ও সমূহ বিপদের মোকাবেলা করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি যারা দেশে থেকে গিয়েছিলেন, স্বাধীনতার জন্য তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদানের মূল্য কোনো অংশে কম নয়। তাদের অনেককে দিতে হয়েছে চরম আহুতি। তাদের আত্মত্যাগের স্পৃহা, আবেগ এবং দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয় ছিল জাতির গর্বের বিষয়। তাদের ওই ধরনের চারিত্রিক মনোবল দেখে আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্রই দাবিয়ে রাখতে পারবে না। দেশ একদিন স্বাধীন হবেই। আল্লাহ কখনোই তাদের এই ধরনের নিঃস্বার্থ ত্যাগ ব্যর্থ হতে দিবেন না। জনগণ, বিশেষ করে তরুণ সমাজের এমন স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় মুক্তি সংগ্রামে যোগদানের নজির বিশ্বে খুব কম জাতির স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে খুঁজে পাওয়া যায়। গণপ্রাচীন সোভিয়েত ইউনিয়ন, ইন্দো চায়না, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, পূর্ব ইউরোপের এই ধরনের গর্বের দাবি করতে পারবে না। এই সমস্ত দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে বৃহত্তর কোনো সংঘর্ষের সুযোগ কিংবা যুদ্ধকালীন এবং এর পরবর্তী অবস্থাতে প্রয়োজনীয় রাজনৈতিক এবং সামরিক প্রস্তুতির পর। এই সত্য খণ্ডাবার কোনো সুযোগ নেই। অন্য কেউ নয়, শুধুমাত্রই তারাই ইতিহাস সৃষ্টি করেছে। যদি কোনো গোষ্ঠী, পার্টি এককভাবে নিজেদের স্বাধীনতার চ্যাম্পিয়ন হিসেবে মনে করে, তবে সেটা হবে সত্যের বরখেলাপ এবং এক অমার্জনীয় ধৃষ্টতা। সার্বিকভাবে স্বাধীনতার কৃতিত্ব দেশের জনগণের এবং বিশেষভাবে নিঃস্বার্থ ত্যাগী মুক্তিযোদ্ধাদের। অধ্যায়: বিনা মেঘে বজ্রপাত। কর্নেল ওসমানী পদত্যাগ করলেন। এই গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক অধিনায়কদের সম্মেলনের পরকালে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ক্যাপ্টেন জুয়েলের ফোর্ট উইলিয়ামের পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সাথে গোপন যোগাযোগ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠল। ভারতীয় সরকার শুধুমাত্র প্রবাসী সরকার এবং মুক্তিবাহিনীর সদর দপ্তরের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক গতিধারাকে নিয়ন্ত্রণ করছিল তা নয়, তারা ক্ষমতাধর কমান্ডারদের সাথেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল।
অত্যন্ত চতুরতার সাথে তারা তাজউদ্দিনের প্রবাসী সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে তাকেও দুর্বল করে চাপের মুখে রাখছিল, যাতে করে তিনি তাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে বাধ্য হন। অপরদিকে মুজিবনগর সরকার ও মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক জনাব ওসমানীর মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি করে কর্নেল ওসমানীর ক্ষমতা সীমিত করে রাখা হয়েছিল একইভাবে। কর্নেল ওসমানীকে সাইড ট্র্যাক করে প্রবাসী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের এই ধরনের কার্যকলাপে কর্নেল ওসমানী অতি যুক্তিসঙ্গত কারণে ভীষণভাবে অপমানিত বোধ করেছিলেন। তার বক্তব্য ছিল পরিষ্কার, ভারত বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের বক্তব্য অনুযায়ী মানবিক কারণে সাহায্য দিতে সম্মত হয়েছে, সেটার জন্য বাঙালি জাতি কৃতজ্ঞ। কিন্তু স্বাধীনতা সংগ্রামটা পূর্ব বাংলার ৮ কোটি বাঙালির নিজস্ব সংগ্রাম। এই সংগ্রাম তাদেরই সংগঠিত করতে হবে, যে কোনো ত্যাগের বিনিময়েই হোক তাদেরকেই অর্জন করতে হবে। জাতীয় স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব ও সব দায়িত্বই থাকতে হবে মুক্তিফৌজ কমান্ডো ও প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনে। জনাব ওসমানী নীতির এই প্রশ্নে কখনোই আপোস করেননি। এই বিষয় নিয়ে তৎকালীন প্রবাসী সরকারের নেতৃত্বের সাথে অনেক বিতর্ক হয়েছে তার, কিন্তু তার এই নীতির প্রতি সমর্থন দেননি আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব ও গণপরিষদ সদস্যরা। প্রতিমধ্যেই ৮ই জুলাই কলকাতায় সেক্টর কমান্ডারদের সম্মেলন ডাকা হয় কর্নেল ওসমানীর নির্দেশে। কিন্তু সম্মেলনের কয়েকদিন আগে হঠাৎ করেই একদিন ঘটল এক ঘটনা। ক্যাবিনেট মিটিংয়ে কর্নেল ওসমানী প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বললেন, ভারতের গোয়েন্দা ও সেনাবাহিনীর কর্তৃপক্ষ যদি মুক্তিযুদ্ধের ব্যাপারে একতরফা সিদ্ধান্ত নিয়ে তাদের কার্যক্রম চালাতে থাকেন, তবে শুধুমাত্র শিখণ্ডী কমান্ডার ইন চিফ হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নেব। তিনি মিটিংয়ে জনাব তাজউদ্দিনকে প্রশ্ন করলেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামটা কাদের সংগ্রাম? এটা যদি ভারতের সংগ্রাম হয়ে থাকে, তবে আমরা সবাই কি তাদের ক্রিয়ানক হয়ে ইসলামাবাদ থেকে দিল্লিতে তথাকথিত বাংলাদেশের রাজধানী স্থানান্তরের প্রচেষ্টায় লিপ্ত হয়েছি? ওই বক্তব্যের পর তিনি একটি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে সকলকে অবাক করে সভাকক্ষ ত্যাগ করেন। কথাটা মুহূর্তের মধ্যে সমস্ত থিয়েটার রোডে হেডকোয়ার্টার্সে ছড়িয়ে পড়ল। আমরা ইয়াং অফিসার যারা সেখানে উপস্থিত ছিলাম, তাদের মাঝে ভীষণ উত্তেজনা সৃষ্টি হলো। আমাদের হাবভাব দেখে কয়েক মিনিটের মধ্যেই থিয়েটার রোড ছেড়ে সংসদ সদস্যদের দল, মন্ত্রীবর্গ সবাই কেটে পড়লেন। আমরা সোজা প্রধানমন্ত্রীকে গিয়ে অনুরোধ জানালাম, যে করে হোক কর্নেল ওসমানীকে আপনার আশ্বাস দিতে হবে, যাতে করে তাকে বাইপাস করে ভারতীয়রা কোনো কিছু না করে। আপনি যদি এই আশ্বাস তাকে দিতে পারেন, তবে আমরা তাকে তার পদত্যাগপত্র ফিরিয়ে নিতে অনুরোধ জানাবো এবং যে করে হোক তাকে রাজি করাবো। এটা যদি আপনি করতে ব্যর্থ হন, তবে দুদিন পর সেক্টর কমান্ডারদের যে মিটিং এখানে হবে, তার পরিণতি কী হবে সেটা আপনি নিশ্চয়ই ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন। আপনাকে শুধু এতটুকুই বলছি, আমাদের মুক্তিবাহিনীর একজন সৈনিক বেঁচে থাকতে কর্নেল ওসমানীর গায়ে এতটুকু আছর কেউ দিতে পারবে না। আমরা কেউ তার এতটুকু অপমানও বরদাস্ত করব না। তাছাড়া তার বক্তব্যে যুক্তি রয়েছে। আগে আপনি বলেছেন বিএলএফ মুজিব বাহিনী গঠনের ব্যাপারে আপনি কিছুই জানতেন না। এই খবর আপনি জানতে পেরে নাকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার অ্যাডভাইজারদের সাথে এর প্রতিবিধান করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের সিদ্ধান্তে নেহায়েত অপারগ হয়েই মেনে নিতে বাধ্য হয়েছেন। আপনাদের এ ধরনের অপারগতার সুযোগে তারা তাদের নীল নকশার জাল বিস্তার করে চলেছে। তাদের জালে আটকে পড়ে থাকা নির্জীব বাংলাদেশ আমাদের কাম্য নয়। পরনির্ভরশীল পঙ্গু বাংলাদেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার বাঙালি রক্তের গঙ্গা বইয়ে দিচ্ছে না বাংলাদেশের পথে প্রান্তরে। আমরা অর্থাৎ আপামর জনসাধারণ বাংলাদেশকে স্বাধীন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পৃথিবীর অন্যান্য জাতি যদি 12 বছর, 15 বছর, 20 বছর রক্তক্ষরণের ত্যাগ স্বীকার করে নিজেদের শক্তির বলে তাদের দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা অর্জন করে থাকতে পারেন, তবে আমরাই বা পারবো না কেন আমাদের নিজ শক্তিতে স্বাধীনতার সূর্যকে হানাদার বাহিনীর কবল থেকে ছিনিয়ে নিতে? পৃথিবীর অনেক জাতি তাদের মুক্তি সংগ্রামে মিত্র দেশের সহযোগিতা গ্রহণ করেছে সংগ্রামকালে, কিন্তু তাই বলে তারা নিজেদের সত্তাকে তো বিকিয়ে দেয়নি। আপনি প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে সব কিছু দেখে বুঝে শুনে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দৃঢ়তার সাথে সমস্যার মোকাবেলা করে এগিয়ে যাওয়া। আপনি যদি সততা ও আন্তরিকতার সাথে এগিয়ে চলেন, তবে আপনি আপনার যাত্রাপথে নিঃসঙ্গ হবেন না। আমরা সবাই থাকবো আপনার সাথে। প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শুনে বললেন,
তিনি কিছু একটা করবেন। কর্নেল উসমানীকে পেসিফাই করার দায়িত্ব নিয়ে বেরিয়ে এলাম আমরা। বাইরে এসে শুনলাম গুজব ছড়িয়ে পড়েছে তাজউদ্দিন এবং প্রবাসী সরকারের সাথে কর্নেল উসমানীর মতানৈক্য ঘটায় তিনি নাকি কমান্ডার ইন চিফ হিসেবে হুকুম দিয়েছেন সমস্ত আওয়ামী লীগ সরকারকে অ্যারেস্ট করতে। প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই নাকি অ্যারেস্ট করে রাখা হয়েছে থিয়েটার রোডেই। বাকিরা পালিয়ে প্রাণে বেঁচেছেন। গুজবটা শুনে হাসিব কি কাঁদব ভেবে পেলাম না। ভাবলাম গুজবটা ছড়িয়ে আওয়ামী লীগরাই তাদের দুর্বলতাকেই প্রকাশ করে দিলেন তাদের অজান্তে। অধ্যায় অধিনায়কদের মহাসম্মেলন। 8ই জুলাই মহাসম্মেলনের দিন ধার্য করা হয়েছিল। অধিনায়কদের অনেকেই কলকাতায় পৌঁছে গেছেন। আমরা তখনও চেষ্টা করছিলাম যাতে করে কর্নেল উসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। এদিকে কনফারেন্সের দিন ক্রমশ ঘনিয়ে আসছে। বিভিন্ন সেক্টর কমান্ডাররাও ইতিমধ্যে কলকাতায় এসে উপস্থিত হচ্ছেন। কর্নেল উসমানীকে আমরা এক নাগারে বুঝিয়ে চলছি, অনুরোধ করে চলছি তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে। ভীষণ একরুখা মানুষ কর্নেল উসমানী। যারা তার সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়েছেন তারা সবাই সেটা জানেন। অত্যন্ত আত্মসম্মানবোধী এবং অভিমানী তিনি। নীতির প্রশ্নে জীবনে কেউ তাকে আপোস করতে সক্ষম হয়নি। নূর ও আমাকে তিনি ভীষণ স্নেহ করতেন। বকাও খেয়েছি অনেক, কোনো সময় অযৌক্তিকভাবেও বটে। তবে তার জীবনের শেষ দিন পর্যন্ত তার যে আন্তরিক ভালোবাসা আমি পেয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেটা এক অমূল্য অনুভূতি। একান্ত নিবৃত্তে শ্রদ্ধার সাথে তাকে ও তার স্মৃতিগুলো আমি স্মরণ করে যাব সারা জীবন। চাকুরিতে থাকাকালীন এবং চাকরিচ্যুত অবস্থায় আমরা নিজেদের মাঝে অনেক মতামত বিনিময় করেছি নির্দ্বিধায়। এমনকি অনেক ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা সম্পর্কেও তার পিতৃস্বরূপ আচরণ ও উপদেশাবলীর কথা আজও মনে হলে হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। যাক সে কথা। বাইরে উসমানীর চেয়ে তার অন্তরের কিছুটা জানতে পারার সৌভাগ্য আমার হয়েছিল বলে নিজেকে আমি ধন্য মনে করি। আমাদের আকুতি মিনতির জবাবে তিনি কিছুই বলছেন না। এমন একটা অনিশ্চয়তার মাঝেই শুরু হলো সম্মেলন। 11 জুলাই 1971 সালে। অধিবেশনের আগে যখন এই সমস্ত ঘটনা ঘটছিল তখন ওই মে মাসের শেষ দিকে একদিন বয়রা সেক্টরে একটি অপারেশনে আমি প্রথমবারের মতো গুলিবিদ্ধ হই। ইনজুরিটা বিশেষ সিরিয়াস ছিল না। ডান হাতের মাঝের আঙ্গুলটা ভেঙে গিয়েছিল গুলি লেগে। আল্লাহর অসীম কৃপায় প্রাণে বেঁচে যাই। ক্ষত নিয়েই আমার দায়িত্ব চালিয়ে যাচ্ছিলাম। হাতের ব্যান্ডেজ নিয়েই সেক্টরে সেক্টরে ঘুরে ফিরছি। ফলে ঠিকমতো ঔষধ এবং কেয়ার না নেওয়ায় ক্ষতে একটা খারাপ ধরনের ইনফেকশন দেখা দেয়। ফলে হেডকোয়ার্টার্সের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমি রক্ষা করতে পারিনি। অবশ্য নূরের মাধ্যমে মাঝে মধ্যে খবরাখবর যতটুকু সম্ভব জানার চেষ্টা করেছি সেক্টর থেকে। যোগাযোগের ব্যবস্থাও ছিল খুবই সীমিত। সম্মেলনে সব সেক্টর থেকে কমান্ডাররা এসেছিলেন। সম্মেলনের দিন সকালে নূর এসে বলল কর্নেল উসমানী কনফারেন্সে অ্যাটেন্ড করবেন না, কারণ প্রধানমন্ত্রী ও মুজিবনগর সরকারের কাছ থেকে তিনি তার পদত্যাগের ব্যাপারে সন্তোষজনক কোনো জবাব পাননি। সেক্ষেত্রে তার পক্ষে সম্মেলনে উপস্থিত হওয়াটা হবে অসম্মানজনক। তাছাড়া সম্মেলনে সবাই তাকে পদত্যাগের কারণ জিজ্ঞাসা করতে পারেন। পদত্যাগের সঠিক কারণ এই মুহূর্তে সবাইকে জানানোটা সমীচীন মনে করছেন না কর্নেল উসমানী। নূর এই খবরটা আমাকে জানিয়ে অনুরোধ করল সমস্ত ব্যাপারটা গোপন রাখতে। মুজিবনগর সরকারের প্রতিক্রিয়া দেখে কর্নেল উসমানী তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন আভাস পেলাম। থিয়েটার রোডেই কনফারেন্স শুরু হলো। সবাই উপস্থিত। জনাব তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে হাজির হলেন। বাংলাদেশ মুক্তিবাহিনীর সেনাপ্রধান হিসেবে উসমানী অনুপস্থিত। তিনি জানিয়েছেন বিশেষ কারণবশত তার পক্ষে সম্মেলনে উপস্থিত হওয়াটা সম্ভব নয়। কিন্তু নিয়ম অনুযায়ী কর্নেল উসমানীর উপস্থিতি সেখানে ছিল অপরিহার্য। কিন্তু তিনি নেই দেখে সবার কাছে ব্যাপারটা খুবই অস্বাভাবিক মনে হলো। যাই হোক, জনাব তাজউদ্দিন লম্বা চওড়া ভাষণ শুরু করলেন। তার ভাষণে তিনি সবাইকে জানালেন সেক্টর কমান্ডারদের অনাস্থাবশত কর্নেল উসমানী পদত্যাগপত্র দাখিল করেছেন। উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর এই ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। কথাটা এতই আকস্মিক এবং অপ্রত্যাশিত ছিল যে কমান্ডারদের মধ্যে ভীষণ উত্তেজনা সৃষ্টি হলো। কর্নেল উসমানীর উপর কমান্ডারদের আস্থা নেই, এই কথা প্রধানমন্ত্রী কী করে জানালেন সে বিষয়ে অনেকেই প্রশ্ন উত্থাপন করলেন। প্রধানমন্ত্রী পরিষ্কার কোনো জবাব দিতে পারলেন না। বাকবিতণ্ডার মাঝে অল্প সময়ের মধ্যেই তাকে কনফারেন্স হল ত্যাগ করে চলে যেতে হলো। সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মুক্তিযোদ্ধা কমান্ডাররা। কর্নেল উসমানী সবার কাছে, বিশেষ করে বাঙালি বীর মুক্তিযোদ্ধাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। তার উপর অনাস্থা এনেছেন কারা সে রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত কোনো কনফারেন্স হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হলো প্রধানমন্ত্রীর অবর্তমানেই। এই অবস্থার সুযোগ গ্রহণ করে
আমি ও নূর, মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ এবং উইং কমান্ডার বাশারকে একান্তভাবে কর্নেল ওসমানীর পদত্যাগের আসল কারণ খুলে বললাম। আমরা এটাও তাদের বুঝিয়ে বললাম, কর্নেল ওসমানীর এই ধরনের স্ট্যান্ডে অস্থায়ী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের নীলনকশা বাস্তবায়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে। তাই তারা অতি কৌশলে কমান্ডার ইন চিফ পদ থেকে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা আঁকছে। তার পদত্যাগের সুযোগ গ্রহণ করে তাদের এই পরিকল্পনার পেছনে মুক্তিযুদ্ধের কয়েকজন কমান্ডারও পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছেন। এ প্রসঙ্গে আমরা তাদের আমাদের দিল্লির অভিজ্ঞতা এবং বিএলএফ মুজিব বাহিনী গড়ে তোলার নীল নকশার কথাও খুলে বললাম। সবকিছু বিস্তারিত জানিয়ে তাদের অনুরোধ করলাম, যে করে হোক কর্নেল ওসমানীকে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে রাখতে হবে। তাকে সম্মুখে রাখতে না পারলে নীল নকশার মোকাবেলা করতে আমরা সবাই ব্যর্থ হব, আর তাতে জাতীয় স্বার্থ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সাথে তারা একমত হলেন। ঠিক হলো, উপস্থিত সবার তরফ থেকে তারা কর্নেল ওসমানীর সাথে দেখা করে তাকে তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে অনুরোধ জানাবেন। একই সাথে তাকে আশ্বাসও দেওয়া হবে তিনি যাতে সসম্মানে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অস্থায়ী সরকারকে বাধ্য করা হবে সমগ্র মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে। কর্নেল ওসমানীর সাথে গোপন বৈঠক হলো। আমরা যা বলেছিলাম তার পুনরাবৃত্তি তিনি করলেন তাদের কাছে। সবাই তার পদত্যাগ করার পিছনের যুক্তি পরিষ্কারভাবে বুঝতে পারলেন। সব বুঝে তারা তাকে অনুরোধ জানালেন, জাতীয় স্বার্থবিরোধী সব ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্যই তার নেতৃত্ব বিশেষভাবে প্রয়োজন। একমাত্র তিনিই মুক্তিবাহিনীকে ঐক্যবদ্ধ রাখতে পারেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করা সম্ভব নয়। তাদের দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন বলে আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তার সাথে আলাপের পর আমরা গেলাম অস্থায়ী প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম ও অস্থায়ী প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিনের কাছে। আমাদের দেখে দুজনেই বেশ কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। সকালের মিটিংয়ের অবস্থা বুঝে জনাব তাজউদ্দিন ইতিমধ্যে শঙ্কিত হয়ে পড়ছিলেন। সরাসরিভাবে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনি কোন যুক্তির ভিত্তিতে সকালে আপনার বক্তব্যে বললেন সেক্টর কমান্ডারদের অনাস্থার পরিপ্রেক্ষিতেই কর্নেল ওসমানী পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন? জবাবে কিছুটা বিব্রত হয়ে তাজউদ্দিন সাহেব বললেন, তার কাছে খবর রয়েছে যে বেশ কিছু কমান্ডার জনাব ওসমানের উপর অনাস্থা পোষণ করেছেন। মেজর জিয়া বললেন, মহামান্য প্রধানমন্ত্রী, আপনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শুধুমাত্র কমান্ডারদের তরফ থেকেই নয়, সমগ্র মুক্তি ফৌজের তরফ থেকে আমাদের পূর্ণ আস্থাই যে রয়েছে কর্নেল ওসমানের উপর মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে তা নয়। তিনি আমাদের অতি শ্রদ্ধার পাত্র বটে। তার পরিবর্তে অন্য কাউকে যদি কমান্ডার ইন চিফ বানাবার চিন্তা ভাবনা করেন তাহলে কথা বলতে বাধ্য হচ্ছি, আমাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধার কাছে তিনি গ্রহণযোগ্য নাও হতে পারেন। প্রবাসী সরকারের হয়তোবা ক্ষমতা থাকতে পারে, সরকার ইচ্ছামতো একজন সর্বাধিনায়কও নিয়োগ করতে পারে, কিন্তু তার পরিণতি কী হবে সেটাও একটু ভেবে দেখবেন। মেজর জিয়াই প্রধানমন্ত্রীর কথার জবাব দিলেন। জনাব নজরুল ইসলাম ও তাজউদ্দিন দুজনেই মেজর জিয়ার কথা শুনে ভীষণভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ ভেবে তাজউদ্দিন বললেন, ওসমানী সাহেব স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন। তিনি সেটা প্রত্যাহার করলে সরকার তার পুনর্নিয়োগ সম্পর্কে পুনর্বিবেচনা করতে পারে। তাকে বলা হলো তিনি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন সেটা ঠিক, কিন্তু সম্মেলনে আপনি যে কারণে তিনি পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন সেটা সত্য নয়। কী কারণে তিনি পদত্যাগপত্র সরকারকে স্বেচ্ছায় দিয়েছেন সেটা আমরা অবশ্যই শুনব তার কাছ থেকেই। আমাদের অনুরোধ, কাল সম্মেলনে আপনি বলবেন আপনার কাছে যে খবর এসেছিল কিছু কমান্ডারদের অনাস্থার ব্যাপারে সেটা তদন্তে ভুল প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, আপনি আরও বলবেন উপস্থিত সব কমান্ডার এবং সমগ্র মুক্তি ফৌজের দাবি একমাত্র কর্নেল ওসমানী থাকবেন কমান্ডার ইন চিফ হিসাবে, অন্য কেউ নয়। সেই পরিপ্রেক্ষিতেই সবার তরফ থেকে আপনি স্বয়ং তাকে তার ইস্তফা প্রত্যাহার করে নেবার জন্য অনুরোধ জানাবেন এবং একমাত্র সেক্ষেত্রেই তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন। কথার ধরন থেকে বুদ্ধিমান জনাব তাজউদ্দিন আহমেদ বুঝে নিলেন মুক্তিযুদ্ধের কমান্ডাররা ইতিমধ্যে অনেক কিছুই জেনে গেছেন। পর্দার অন্তরালে পাশা খেলার চালগুলো সম্পর্কেও হয়তোবা অনেকেই অবগত হয়ে পড়েছেন। তাই কিছু খুঁড়তে সাপ বেরিয়ে না পড়ার জন্য মেজর জিয়ার অনুরোধ মেনে নিতে রাজি হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন। পুরো মিটিংয়ে নির্বাক নীরব সাক্ষী হয়ে নিশ্চুপ বসেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি জনাব নজরুল ইসলাম। মিটিংয়ের বিস্তারিত বিবরণ নূরের মাধ্যমে জানানো হলো কর্নেল ওসমানীকে। পরের দিন কথা মতো কাজ করলেন প্রধানমন্ত্রী। তার অনুরোধে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করে সম্মেলনের নেতৃত্ব দেবার স্বীকৃতি জানালেন করতালির মাধ্যমে। উপস্থিত সবাই কর্নেল ওসমানীর সিদ্ধান্তকে আন্তরিক অভিনন্দন জানালেন।
কর্নেল ওসমানীর নেতৃত্বে সম্মেলন শুরু হলো। চাণক্য বুদ্ধির দুর্বিসন্ধি নস্যাৎ করে কর্নেল ওসমানীকে কমান্ডার ইন চিফ পদে বহাল রাখতে পেরে আমরা তার উপযুক্ত সম্মান দিতে পেরেছিলাম বলে নিজেদের আত্মপ্রত্যয় অনেক বেড়ে গিয়েছিল। আমাদের এই বিজয় থেকে আওয়ামী লীগ ও তাদের দোসররা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে জানবাজ মুক্তিসেনারা অন্যায় ও জাতির স্বার্থ বিরোধী কোনো কিছুই মুখ বুজে সহ্য করবে না। এ সম্মেলনে যুদ্ধের বিভিন্ন দিক, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কর্নেল ওসমানের মনোভাব আমাদের আগেই জানা ছিল। সে আলোকে আলোচনা পরিচালিত হয়। ওই বৈঠকে লেফটেন্যান্ট কর্নেল M.A. রব বাংলাদেশে মুক্তি ফৌজের চিফ অফ স্টাফ এবং গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। এছাড়াও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেসব নেওয়া হয়েছিল তা হচ্ছে: বিভিন্ন সেক্টরের সীমানা নির্ধারণ, মুক্তিযুদ্ধের কৌশল পদ্ধতির সারসংক্ষেপ এবং বর্ণনা, নির্ধারিত এলাকায় নির্দিষ্ট দায়িত্বে 5 অথবা 10 জনকে নিয়ে গঠিত ট্রেনিংপ্রাপ্ত গেরিলা দলগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হবে। গেরিলাদের শ্রেণী বিভক্তি। অ্যাকশন গ্রুপ। এই গ্রুপের সদস্যরা শত্রুর বিরুদ্ধে সরাসরি গেরিলা হামলা চালাবে। তারা শতকরা 50 থেকে 100 ভাগ হাতিয়ার গ্রহণ করবে। গোয়েন্দা সেনা। এই গ্রুপের গেরিলা হেডকোয়ার্টার্সের অধীনে প্রতিষ্ঠিত গোয়েন্দা বিভাগের নির্দেশ কার্যক্রম পরিচালনা করবে। এরা সাধারণত সম্মুখ সংঘর্ষে জড়িত হবে না। এদের মূল দায়িত্ব হবে খবরাখবর সংগ্রহ করা। এদের কাছে শতকরা 30 থেকে 50 ভাগের বেশি অস্ত্র থাকবে না। প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করতে। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গেরিলা ঘাঁটি। প্রতিটি গেরিলা ঘাঁটি সেক্টর ট্রুপস এর দ্বারা রক্ষিত হবে। প্রতিটি ঘাঁটিতে গেরিলাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এবং ট্রেনিং এর ব্যবস্থা থাকবে। প্রত্যেক ঘাঁটিতে একটি করে মেডিকেল টিম থাকবে প্রয়োজনে গেরিলাদের চিকিৎসার জন্য। প্রত্যেক ঘাঁটিতে গেরিলাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলার জন্য একজন রাজনৈতিক নেতা থাকবেন। তার দায়িত্ব হবে বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে পাকিস্তানিদের মানসিকভাবে দুর্বল করে দেওয়া এবং একই সঙ্গে বাঙালিরা যেন মানসিক সাহস ও শক্তি হারিয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখা। শত্রুর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে আরও বেশি সংখ্যক গেরিলা কিংবা নিয়মিত বাহিনীর সৈন্যদের সংকলনের জন্য প্রতিটি ঘাঁটিকে তৈরি রাখাও এদের দায়িত্ব ছিল। কিন্তু বাস্তবে পরবর্তীকালে এই রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করার জন্য মুজিবনগর সরকার থেকে কোনো প্রতিনিধি আসেনি। সেক্টর এবং সাব সেক্টর কমান্ডারদেরকেই নিজেদের উদ্যোগে এই দায়িত্ব পালন করতে হয়েছিল। নিয়মিত বাহিনীর সদস্যদের অবিলম্বে ব্যাটালিয়ন ফোর্স এবং সেক্টর ট্রুপসে সংগঠিত করতে হবে। যুদ্ধ পরিচালনার পদ্ধতি ছিল নিম্নরূপ: প্রতিটি সুবিধাজনক স্থানে শত্রুর বিরুদ্ধে আঘাত হানার জন্য বিপুল সংখ্যক গেরিলাকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর বন্দোবস্ত করতে হবে। কোনো শিল্প প্রতিষ্ঠান চালু রাখতে দেওয়া হবে না। বিদ্যুতের খুঁটি, সাবস্টেশন প্রভৃতি ধ্বংস করে বিদ্যুৎ সরবরাহ অচল, কোনো কাঁচামাল কিংবা উৎপাদিত পণ্য রপ্তানি করতে দেওয়া হবে না। এই সমস্ত জিনিস যে সমস্ত গুদামে থাকবে সেগুলো ধ্বংস করে দিতে হবে। শত্রুপক্ষের সৈন্য ও সামরিক সরঞ্জাম, রসদপত্র আনা নেওয়ার জন্য ব্যবহারযোগ্য যানবাহন, রেলপথ, নৌযান, রাস্তা, পুল প্রভৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করতে হবে। রণকৌশলগত পরিকল্পনা এভাবে করতে হবে যাতে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে পড়তে বাধ্য হয়। শত্রুদের ছত্রভঙ্গ করার পর তাদের বিচ্ছিন্ন গ্রুপগুলোর উপর গেরিলা মরণপণ আঘাত হানতে হবে। এ সম্মেলনে বাংলাদেশকে নিম্নলিখিত 11টি সেক্টরে বিভক্ত করা হবে। 1 নং সেক্টর। পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ মুহুরী নদীর পূর্ব এলাকা নিয়ে এই সেক্টর গঠিত হয়। সমগ্র সেক্টরকে 5টি সাব সেক্টরে ভাগ করা হয়। মেজর জিয়া সেক্টর কমান্ডার নিয়োজিত হন। পরে জিয়া জেড ফোর্স কমান্ডার নিযুক্ত হওয়ার পর ক্যাপ্টেন রফিক 1 নং সেক্টর কমান্ডার নিয়োজিত হন। এই সেক্টরের মোট সৈন্য সংখ্যা ছিল 2100। এর মধ্যে 1500 ইপিআর, 200 পুলিশ, 300 সামরিক বাহিনী এবং নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় 100। এখানে গেরিলাদের সংখ্যা ছিল প্রায় 20,000। এদের মধ্যে 8,000কে অ্যাকশন গ্রুপ হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। শতকরা 35 ভাগ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দেওয়া হয় এই সেক্টরকে। 2 নম্বর সেক্টর। কুমিল্লা, ফরিদপুর জেলা, নোয়াখালী ও ঢাকার অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর খালেদ মোশাররফ। সেক্টরটিকে 6টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। সমগ্র সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 4,000। গেরিলা ছিল 30,000। মেজর খালেদ মোশাররফ ফোর্স কমান্ডার হিসেবে গুরুতরভাবে আহত হওয়ার পর ক্যাপ্টেন হায়দার সেক্টরের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।
3 নং সেক্টর মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টরটিকে 10টি সাবসেক্টরে ভাগ করা হয়। গেরিলাদের সংখ্যা ছিল 10,000। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর শফিউল্লাহ। এস ফোর্স গঠনের পর মেজর শফিউল্লাহর জায়গায় মেজর নুরুজ্জামানকে 3 নং সেক্টরে দায়িত্ব দেওয়া হয়। 4 নং সেক্টর উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ থানার মধ্যবর্তী সমস্ত অঞ্চল নিয়ে গঠিত হয় 4 নং সেক্টর। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর চিরঞ্জন দত্ত। সেক্টরটিকে 6টি সাবসেক্টরে বিভক্ত করা হয়। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 3,000, গেরিলা ছিল প্রায় 12,000। 5 নং সেক্টর সিলেট জেলার উত্তরাঞ্চল নিয়ে গঠিত হয় এই সেক্টর। কমান্ডার নিযুক্ত হন মেজর মীর শওকত আলী। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 800, গেরিলা ছিল প্রায় 5,000। সেক্টরটিকে 6টি সাবসেক্টরে বিভক্ত করা হয়। 6 নং সেক্টর এই সেক্টর রংপুর এবং দিনাজপুর নিয়ে গঠিত হয়। উইক কমান্ডার MK বাশার নিযুক্ত হন সেক্টর কমান্ডার হিসাবে। সাবসেক্টর 5টি। নিয়মিত বাহিনীর সংখ্যা প্রায় 1200, গেরিলা ছিল প্রায় 6,000। 7 নং সেক্টর রাজশাহী, পাবনা, বগুড়া জেলা এবং দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয় এই সেক্টরটি। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর নাজমুল হক। যুদ্ধকালীন সময় এক মর্টার দুর্ঘটনায় তিনি শহীদ হলে তার স্থলে সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর MA হাসান। সাব সেক্টরের সংখ্যা 8টি, সৈন্য সংখ্যা প্রায় 2,000, গেরিলাদের সংখ্যা প্রায় 8,000। 8 নং সেক্টর কুষ্টিয়া, যশোর এবং খুলনার অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠন করা হয়। 15 জুলাই পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর MA উসমান চৌধুরী। পরবর্তীকালে মেজর উসমান চৌধুরীকে হেডকোয়ার্টার্সে বদলি করে নিয়ে আসা হয়। পাকিস্তান থেকে পালিয়ে আসার পর মেজর মঞ্জুর 8 নং সেক্টরের দায়িত্বভার গ্রহণ করেন। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 3,000, গেরিলা প্রায় 8,000। সাব সেক্টরের সংখ্যা 7টি। 9 নং সেক্টর বরিশাল, পটুয়াখালী, খুলনার অংশবিশেষ, ফরিদপুরের একাংশ নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর MA জলিল। সাব সেক্টরের সংখ্যা 8টি। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 1500, গেরিলা প্রায় 15,000। 10 নং সেক্টর এই সেক্টরে কোনো আঞ্চলিক সীমানা ছিল না। নৌ কমান্ডাররাই ছিল এই সেক্টরের অধীনে। শত্রুপক্ষেও টার্গেট ধ্বংস করার জন্য প্রয়োজন মতো বিভিন্ন সেক্টর গ্রুপ গঠন করে তাদের নির্দিষ্ট দায়িত্বে পাঠানো হবে সেই সিদ্ধান্তই নেওয়া হয়। তাদের দায়িত্ব সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় সেক্টর কমান্ডারদের। দায়িত্ব সম্পন্ন করার পর নৌ কমান্ডাররা সকলেই আবার তাদের মূল আস্তানায় 10 নং সেক্টরে ফিরে আসবে ঠিক করা হয়। 11 নং সেক্টর এই সেক্টর ছিল বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল এবং তোরা ও গারো অঞ্চল নিয়ে। কমান্ডার নিযুক্ত হন মেজর তাহের। 15 নভেম্বর এক অভিযানে তিনি গুরুতর আহত হয়ে একটি পা হারান। সাব সেক্টর ছিল 8টি, গেরিলা সংখ্যা ছিল 15,000। প্রিয় বন্ধুরা, উল্লেখিত সেক্টর সময়ের মধ্যে আপনি কোন সেক্টরে বর্তমান অবস্থান করছেন আশা করি কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। এই সম্মেলনে সেক্টর সমূহ সম্পর্কে সিদ্ধান্ত নেবার পর মুক্তি ফৌজের সৈনিকদেরকেও নিম্নলিখিত ক্যাটাগরিতে পুনর্গঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়মিত বাহিনী 25 মার্চ রাতের ভয়ঙ্কর সন্ত্রাসবাদের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, EPR পুলিশ, আনসার, মুজাহিদ কোর এবং অন্যান্য সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর বাঙালি সদস্যদের নামকরণ করা হয় নিয়মিত বাহিনী। বিশেষ ফোর্স আর্মি ব্যাটালিয়নের সমন্বয়ে 3টি ব্রিগেড গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনকার 5টি ব্যাটালিয়নকে কেন্দ্র করেই নিয়মিত বাহিনীর পুনর্গঠনের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সব ব্যাটালিয়নের জনশক্তি ছিল খুবই কম। প্রত্যেক সেক্টর থেকে উপযুক্ত লোক সংগ্রহ করে এদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে ক্রমান্বয়ে নতুন আরও ব্যাটালিয়ন দাঁড় করানোর সিদ্ধান্ত হয়। এগুলোকে পরে ব্রিগেড গ্রুপে সংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এদের দ্বারা গঠিত 3টি ব্রিগেড গ্রুপই পরে জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স নামে পরিচিত হয়। সেক্টর ট্রুপস উপরোক্ত ব্যাটালিয়নগুলোতে যেসব EPR পুলিশ, আনসার, মুজাহিদ ও সামরিক বাহিনীর সৈনিকদের অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না তাদেরকে সেক্টর ট্রুপস হিসাবে যুদ্ধ করার জন্য ইউনিট এবং সাব ইউনিটে সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের জীবন ধারণের জন্য নগণ্য সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হয় মুজিবনগর অস্থায়ী সরকারের তরফ থেকে। কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারদের বেশিরভাগই ওই অর্থ গ্রহণ না করার পক্ষে অভিমত ব্যক্ত করেন। অনিয়মিত বাহিনী অথবা ফ্রিডম ফাইটার্স FF গেরিলা হিসাবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাদের ট্রেনিং দেওয়া হতো তাদের বলা হতো অনিয়মিত বাহিনী, গণবাহিনী অথবা ফ্রিডম ফাইটার্স। প্রথম পর্যায়ে অনেক ক্ষেত্রে তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলার অভাব ছিল।
সঠিক রাজনৈতিক প্রশিক্ষণ এবং কঠোর সংগ্রামী জীবনযাপনের মধ্য দিয়ে তাদের শৃঙ্খলা গেরিলা হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। গণবাহিনীর সদস্যদের ট্রেনিংকালে সামান্য পকেট খরচা এবং বাংলাদেশের ভিতরে পাঠাবার সময় প্রথমবারের মতো তাদের কিছু রাহ খরচ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর তাদের বিশাল জনসমুদ্রে মিশে গিয়ে তাদেরই একজন হয়ে শত্রুর মোকাবেলা করার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমাকে এবং ক্যাপ্টেন সালাউদ্দিন ও লেফটেন্যান্ট মতি এবং নূরকে আগের দায়িত্বে বহাল রাখা হয়। কনফারেন্সে কমান্ডারদের নিয়মিত এবং অনিয়মিত বাহিনীর সাংগঠনিক কাঠামো এবং সদস্য সংখ্যা হিসাব করে তাদের জন্য কাপড়-চোপড়, রেশন, অস্ত্র, গোলাবারুদ, ওয়্যারলেস সেট, টেলিফোন অতি আবশ্যকীয় রসদপত্রের তালিকা তৈরি করে মুজিবনগর সরকারের কাছে পেশ করতে বলা হয়। অস্থায়ী সরকার চাহিদা অনুযায়ী ভারত সরকারের কাছ থেকে জিনিসগুলো সংগ্রহ করবে সেই কথাই জানানো হয়েছিল মিটিংয়ে। মুক্তিযোদ্ধাদের জন্য কয়েকটি ফিল্ড হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া সেক্টর এবং সাব সেক্টরগুলোতেও চিকিৎসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। কনফারেন্সে কর্নেল ওসমানী সবাইকে জানালেন, ইতিমধ্যেই পাকিস্তান থেকেও বাঙালি সামরিক বাহিনীর অফিসাররা পালিয়ে আসার জন্য চেষ্টা এবং উদ্যোগ নিচ্ছে। এপ্রিল মাসে 3 জনের সর্বপ্রথম দলটির মাঝে রয়েছি আমি, লেফটেন্যান্ট মতি ও লেফটেন্যান্ট নূর। আমাদের কাছ থেকে জানা তথ্যের ভিত্তিতে তিনি আরও বলেছিলেন, অনেক বাঙালি অফিসাররাই স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়ার জন্য পালিয়ে আসার সুযোগ খুঁজছে, কিন্তু সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে এসে তারপর যুদ্ধে যোগ দেওয়ার কাজটি খুবই বিপজ্জনক। বিশেষ করে পাকিস্তানে পরিবার পরিজন নিয়ে যারা বসবাস করছে তাদের জন্য আরও বেশি। তাছাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি ভারত সরকারের মনোভাব কী সে সম্পর্কে সঠিক ধারণা করতে না পারায় অনেকেই পালিয়ে ভারতে আসতে ভরসা পাচ্ছে না। তাদের এ ব্যাপারে প্রকৃত অবস্থা বর্ণনা করে স্বাধীনতা সংগ্রামে যোগদান করার আহ্বান জানানো হয়েছে বিশেষ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। পাকিস্তান থেকে অফিসাররা চলে আসছে জানতে পেরে সকলেই খুশি হলেন। আমাদেরকে অভিনন্দন জানানো হলো। অস্ত্র-শস্ত্র এবং রসদপত্র সংগ্রহের ব্যাপারে আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। কখনোই আমরা প্রয়োজন অনুযায়ী অস্ত্র-শস্ত্র, গোলাবারুদ এবং রসদপত্র পাইনি। যা পেয়েছি তার পরিমাণ চাহিদার তুলনায় খুবই সামান্য। নিঃসন্দেহে এই সমস্যার কারণে আমাদের যুদ্ধের প্রথম অবস্থায় শত্রুদের হাতে মার খেতে হয়েছে অনেক ক্ষেত্রে। পরবর্তীকালে কমান্ডাররা ক্রমান্বয়ে নিজেরাই সব ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হবার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে যান। শত্রুপক্ষ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রই ছিল আমাদের হাতিয়ারের মূল উৎস। এতে করে আমাদের পাঁচমিশালি হাতিয়ার নিয়ে যুদ্ধ করতে হয়। ফলে গোলাবারুদ নিয়ে আমাদের নিদারুণ সংকটে পড়তে হয়। যানবাহনের সমস্যা ছিল অতি প্রকট। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে নিয়ে আসা এবং মুক্তাঞ্চল থেকে কবজা করা গাড়িগুলোর উপরই নির্ভরশীল ছিলাম। এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হয় কমান্ডারদেরকে। আমাদের চিকিৎসার সমস্যা ছিল প্রকট। ভারতীয় হাসপাতালগুলো প্রায় সময় ভরে থাকত শরণার্থীতে। যুদ্ধকালীন সময়ে সবচেয়ে বড় ফিল্ড হাসপাতালটি স্থাপিত হয়েছিল 2 নং সেক্টরের বিশ্রামগঞ্জে। ব্রিটেন থেকে আগত ডাক্তার জাফরুল্লাহ, ডাক্তার মোমিন এবং তাদের আরও কয়েকজন বন্ধু বান্ধবদের উদ্যোগে এবং প্রবাসী বাঙালি ও অবাঙালি হিতৈষীদের সাহায্যে এই বেসরকারি ফিল্ড হাসপাতাল অতি কষ্টে স্থাপন করে মুক্তিযুদ্ধে তারা অমূল্য অবদান রাখেন। যুদ্ধের সময় বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক চিকিৎসকই যুদ্ধে যোগদান করে, তাই তাদের ঘাটতি পূরণ করতে হয়েছিল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সাহায্যে। তাদের নিঃস্বার্থ প্রাণ ঢালা সেবার কথা মুক্তিযোদ্ধারা কখনোই ভুলতে পারবে না। এই ধরনের আরও অনেক সমস্যা ও সমাধানের উপায় কনফারেন্সে যদিও বা আলোচিত হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের সব চাহিদা পূরণ করা হবে বলে মুজিবনগর সরকারের কাছ থেকে প্রতিশ্রুতিও পাওয়া গিয়েছিল, কিন্তু যুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধারা কখনো পর্যাপ্ত পরিমাণে কিছুই পায়নি। ঠিক সময় মতো পাওয়া যায়নি অতি প্রয়োজনীয় যুদ্ধ সম্ভার। বর্ষাকালে জরুরি ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের জন্য আচ্ছাদনের নির্মাণ কথা থাকলেও সে আচ্ছাদন তৈরি করতে পারেননি আওয়ামী লীগ সরকার। মুক্তিযোদ্ধারা হাড় কাঁপুনি শীতে রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে। তাঁবু এবং শীতবস্ত্রের পর্যাপ্ত কোনো বন্দোবস্তই করা সম্ভব হয়নি সরকারের পক্ষে। কম্বলের উষ্ণতা থেকে বঞ্চিত থেকেছেন আহত মুক্তিযোদ্ধারাও। অধিকাংশ বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন আধা পেট খেয়ে, খালি পায়ে, খালি গায়ে। সব কষ্ট, সব অসুবিধা তারা হাসিমুখে মোকাবেলা করেছিলেন একটি স্বপ্নের নেশায়। সেই স্বপ্ন স্বাধীন শোষণমুক্ত বাংলাদেশ। জুলাই মাসে পৌঁছলেন ক্যাপ্টেন তাহের, ক্যাপ্টেন জিয়াউদ্দিন, ক্যাপ্টেন পটুয়ারি এবং মেজর মঞ্জুর তার পরিবার এবং 2 জন সৈনিক দেহরক্ষী নিয়ে। তারা শিয়ালকোট সেক্টর দিয়ে পালিয়ে আসেন। তাদের পর আরও যারা পালিয়ে আসেন তারা হলো ক্যাপ্টেন খায়রুল আনাম, ক্যাপ্টেন পাশা, ক্যাপ্টেন শাহরিয়ার রশিদ খান,
লেফটেন্যান্ট বজলুল হুদা, ক্যাপ্টেন রাশেদ চৌধুরী, ক্যাপ্টেন ফারুক রহমান, ক্যাপ্টেন রশিদ, লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর প্রমুখ। কনফারেন্সের সুযোগে অনেকের সাথেই আমাদের মতবিনিময় হয় ভারতীয় নীলনকশার প্রভাব ও পরিণতি নিয়ে। যাদের সাথে বিশেষভাবে পরিচিত ছিলাম, শুধু তাদের সাথেই গোপনে আলোচনা করা হয়েছিল এই অতি স্পর্শকাতর বিষয়টি নিয়ে। মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ, ক্যাপ্টেন জলিল এবং উইং কমান্ডার বাশার এর অন্যতম। পরবর্তী পর্যায়ে মেজর মঞ্জুর, ক্যাপ্টেন তাহের, ক্যাপ্টেন জিয়াউদ্দিন, ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন শাহরিয়ার, ক্যাপ্টেন হাফিজ, ক্যাপ্টেন মাহবুব, ক্যাপ্টেন রশিদ, ক্যাপ্টেন মহসিন, লেফটেন্যান্ট কর্নেল হুদা, লেফটেন্যান্ট জাহাঙ্গীর ছাড়াও যাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক আগে থেকেই বিদ্যমান ছিল, তাদের সাথেও বিস্তারিত আলোচনা হয়। পর্দার অন্তরালে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন মহল, অস্থায়ী সরকার ও ভারতীয় প্রশাসনের চক্রান্ত ও স্বার্থ নিয়ে আলোচনার ফলে কতগুলো সিদ্ধান্তের ব্যাপারে আমাদের মধ্যে ঐক্যমতের সৃষ্টি হয়। সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে ভারত সরকারের নীতি এবং মুজিবনগর সরকারের অযোগ্যতাকে নিয়ে বিশেষ উচ্চবাচ্য করা ঠিক হবে না। আমাদের বিভিন্ন মহলের উদ্দেশ্য এবং তাদের হীন উদ্দেশ্য হাসিলের চক্রান্তের ব্যাপারে সদা সচেতন থাকতে হবে। একই সাথে মুক্তিযোদ্ধাদের পুনর্গঠন করে তাদেরকে সামরিক এবং রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে। তাদের বোঝাতে হবে চক্রান্তের বিভিন্ন দিক, তাদের মোটিভেট করতে হবে, তাদের বোঝাতে হবে সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমাদের দেশ স্বাধীন করতে হবে, আমাদের নিজেদেরকেই স্বাধীন করতে হবে। শুধুমাত্র ইসলামাবাদ থেকে দিল্লির রাজধানী বদলের জন্য যুদ্ধ করছি না আমরা, প্রয়োজনে পাক বাহিনীর সাথে সাথে অবস্থা অনুযায়ী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও যুদ্ধ করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকতে হবে মুক্তিযোদ্ধাদের। ৮ কোটি বাঙালির জন্য হাসিল করতে হবে রাজনৈতিক এবং অর্থনৈতিক একটি যথার্থ স্বাধীন বাংলাদেশ। কোনো করদ রাজ্য কিংবা নামে মাত্র স্বাধীনতা নয়, চাই প্রকৃত স্বাধীনতা এবং জাতীয় মুক্তি। প্রত্যেক কমান্ডারকে তার কর্মদক্ষতা, শৌর্যবীর্য, সাংগঠনিক দক্ষতা, আত্মত্যাগ, রাজনৈতিক সচেতনতা, দেশপ্রেম, রণযোগ্যতা, সাহস ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে মুক্তিযোদ্ধা ও মুক্তাঙ্গনের জনগণের হৃদয়ে নেতৃত্বের স্থান করিয়ে নিতে হবে, যাতে করে যুদ্ধাত্তর পূর্বে প্রয়োজনে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করতে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হয়। প্রতিটি মুক্তিযোদ্ধাকে তৈরি করে তুলতে হবে জনগণের ন্যাশনাল লিডার হিসাবে। এভাবেই সম্ভব হবে নিজেদের শক্তির ভিত্তিকে সুদৃঢ় করা। এভাবে নিজেদের তৈরি করতে পারলে ভবিষ্যতে যে কোনো হুমকির মোকাবেলায় জনগণকে সাথে নিয়ে পরীক্ষিত মুক্তিযোদ্ধারা জাতীয় স্বার্থ রক্ষার্থে জিহাদে ঝাঁপিয়ে পড়তে সক্ষম হবেন যে কোনো ক্লান্তি লগ্নে। স্বার্থপর রাজনৈতিক নেতৃত্ব জাতির সাথে বিশ্বাসঘাতকতা করলে পরীক্ষিত মুক্তিযোদ্ধারা জনগণের সংগ্রামে অগ্রণীর ভূমিকা পালন করতে সক্ষম হবেন। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আমি মেজর ডালিম বলছি বইটির এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার গল্পটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে জানান, আপনার মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই বইটির আরও অনেক পর্ব আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাতে নতুন পর্ব আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের খেয়াল রাখুন এবং AI মাদ্রাসার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।